আসসালামু আলাইকুম। মনিরুলস অ্যাকাউন্টিং গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের জাবেদা অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা আমার পূর্ববর্তী ক্লাসে জাবেদা নিয়ে বেসিক কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই বেসিক আলোচনা থেকেই সেই জাবেদাগুলো সমাধান করব। আমরা জানি জাবেদা করার জন্য আমাদেরকে 5টা নিয়ম মনে রাখতে হবে। সেই 5টা নিয়মের মধ্যে প্রথম নিয়ম ছিল সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট এবং মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট হয়। আমরা সেই 5টা মেথড বা 5টা পদ্ধতির আলোকে জাবেদাগুলো সমাধান করার চেষ্টা করব। সো আজকে আমাদের প্রথম জাবেদা এবং আমাদের প্রথম নিয়ম যেটা সেটা ছিল যে সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আমরা আজকে এখানে 6-7টা লেনদেন লিখেছি, সেই লেনদেনগুলা সমাধান করার চেষ্টা করব। 1 নম্বর লেনদেন লিখেছি নগদে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। কিভাবে সম্পদ বাড়ে কিভাবে সম্পদ কমে আমরা সেটা দেখানোর চেষ্টা করব এবং সেই আঙ্গিকে জাবেদা করার চেষ্টা করব। আমার 1 নম্বর লেনদেন ছিল নগদে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। তো জাবেদা করার আগে অবশ্যই আমাদের কিছু সম্পদ, দায়, আয়, ব্যয় চিনতে হবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সেই সম্পদ এবং দায়ের নামগুলা জানবো। তো প্রথম জাবেদাটা বা প্রথম লেনদেনটা হচ্ছে আমাদের নগদে আসবাবপত্র ক্রয়। এখানে নগদ টাকা প্রতিষ্ঠানের জন্য সম্পদ, আসবাবপত্র প্রতিষ্ঠানের জন্য সম্পদ। তাই যে সম্পদটা বৃদ্ধি পাবে তাকে ডেবিট বানাতে হবে বা ডেবিট করতে হবে, যে সম্পদটা হ্রাস পাবে তাকে ক্রেডিট করতে হবে। তাহলে যেহেতু নগদ টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করা হয়েছে সেহেতু প্রতিষ্ঠানে নগদ টাকা চলে গিয়েছে এবং আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে? আসবাবপত্র সম্পদকে ডেবিট করতে হবে এবং নগদান সম্পদকে ক্রেডিট করতে হবে। কারণ হচ্ছে আমাদের সম্পদ একটা বৃদ্ধি পেয়েছে আর একটা হ্রাস পেয়েছে। যেটা বৃদ্ধি পেয়েছে সেটা ডেবিট হবে আর যেটা হ্রাস পেয়েছে সেটা ক্রেডিট হবে। আমরা একটা লেনদেনের মাধ্যমে সম্পদের জাবেদাটা বা সম্পদের নিয়মটা আমরা কি করতে পারলাম? ক্লিয়ার করতে পারলাম। তো আমাদের জাবেদা একটা ছক আছে। ছকটা হচ্ছে প্রথমে আমাদেরকে তারিখের ঘর কাটতে হবে, তারপরে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো আমি প্রথমে যেহেতু তারিখ লিখি নাই, আমরা ক্রমিক নং লিখেছি, আমি সে অনুযায়ী ওই 1-2 এগুলাকে তারিখ ধরে লেনদেনগুলা জাবেদা করার চেষ্টা করব। তাহলে নগদ আসবাবপত্র ক্রয়, এটা জাবেদা কি হচ্ছে? যেহেতু আসবাবপত্র ক্রয় করার ফলে আসবাবপত্র বেড়ে গেছে, আসবাবপত্র আমার প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ, তাই আসবাবপত্রকে ডেবিট করতে হবে এবং নগদানকে ক্রেডিট করতে হবে। তো আমরা এটা সেটা লিখে ফেলি, আসবাবপত্র হিসাব ডেবিট, টাকা ডেবিট টাকা ঘরে ডেবিটের ঘরে টাকা লিখবো, ক্রেডিটের ঘরে টাকাটা আমরা লিখে দিব, তারপরে এই বরাবর একটা দাগ দিব। তাহলে আমাদের 1 তারিখের লেনদেনের মাধ্যমে আমরা সম্পদ বৃদ্ধি এবং হ্রাস দুটাই শিখতে পারলাম। তো আমরা কি শিখতে পারলাম? সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। 2 নম্বর হচ্ছে পণ্য ক্রয় 6,000 টাকা। আমরা 2 নম্বরটা কেন পণ্য ক্রয় লিখলাম? আমরা 2 নাম্বার শিখেছিলাম যে ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তাহলে কিভাবে ব্যয় বাড়ে এবং কিভাবে ব্যয় কমে আমরা এটা দেখানোর জন্য প্রথমে 2য় নাম্বারে লিখেছি হচ্ছে পণ্য ক্রয়। তাহলে পণ্য ক্রয় করার ফলে প্রতিষ্ঠানের ব্যয় হয়, পণ্য ক্রয় করার ফলে প্রতিষ্ঠানের ব্যয় হয়। তাহলে এখানে ব্যয় হয়েছে মানে ব্যয়টা বৃদ্ধি পেয়েছে, আর ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ব্যয়কে কি করতে হবে? আমাদেরকে ডেবিট করতে হবে। তাহলে সেই ব্যয়ের নামটা আমরা কি দেখব? যেহেতু ক্রয় করার কারণে ব্যয়টা বৃদ্ধি পেয়েছে তাই আমাদেরকে ক্রয়কে ডেবিট করতে হবে, ক্রয়কে ডেবিট করতে হবে। 2 নম্বর ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু এখানে কিছু বলা নাই, নগদে ক্রয় করেছি না বাকিতে ক্রয় করেছি না কোনো বিলের মাধ্যমে ক্রয় করেছি, যদি কিছু বলা না থাকে বা চেকে ক্রয় করেছি এরকম কিছু যদি বলা না থাকে সেক্ষেত্রে আমাদের নগদে হয়েছে ধরে নিতে হবে, সেক্ষেত্রে আমাদের
নগদে হয়েছে ধরে নিতে হবে। তাহলে আমাদের যেহেতু কিছু বলা নাই, তাহলে আমরা ধরে নিলাম এটা নগদেই হয়েছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তো টাকা ৬০০০ টাকা আমরা লিখলাম, ৬০০০ টাকা ডেবিট ঘর এবং ৬০০০ টাকা ক্রেডিট ঘর। ৩ নম্বর যাবে, যেটা দেখি আমরা, যদি পণ্য ফেরত দেওয়া হলো ২০০০ টাকা, পণ্য ফেরত দেওয়া হলো, এটার মানে হচ্ছে আমি পণ্য ক্রয় করার পরে যে কোনো কারণে পণ্যটা আমি ফেরত দিয়েছি। হয়তো পণ্যটা আমার নমুনা মাফিক হয়নি, বা পণ্যটা আমি যেটা চেয়েছি সেটা দিতে পারিনি, এর জন্য আমি প্রতিষ্ঠানকে পণ্যটা ফেরত দিয়েছি। যখন আমি পণ্য ক্রয় করলাম, ক্রয় করার পরে যদি প্রতিষ্ঠান পণ্য ফেরত দেয়, সরি আমি নয়, প্রতিষ্ঠান এখানে হবে, যদি পণ্য ক্রয় করার পরে প্রতিষ্ঠান আবার পণ্যটা ফেরত দেয়, তাহলে এটাকে আমরা বলি ক্রয় ফেরত। এটাকে আমরা কি বলি? ক্রয় ফেরত। এটার আরেকটা নাম হতে পারে ক্রয় ফেরত বা বই ফেরত। ক্রয় ফেরত বা বই ফেরত। তো পণ্য ফেরত দেওয়া হলো, এটা যে জাবেদা, ক্রয় ফেরত বা বই ফেরত সেম একই জাবেদা। এই পণ্য ফেরত দেওয়ার ফলে প্রতিষ্ঠানের ব্যয়টা বৃদ্ধি হ্রাস পায়, ব্যয়টা হ্রাস পায়। কারণ কি, আমি কিনেছিলাম তখন ব্যয়টা বৃদ্ধি পেয়েছিল, এই জন্য ডেবিট করেছিলাম। এখন যেহেতু আমি ফেরত দিলাম, মনে করি আমি 5টা মার্কা কিনেছিলাম, আমি 5টা মার্কা কিনেছিলাম 50 টাকা দিয়ে। এখন যে কোনো কারণে আমার 2টা মার্কা নষ্ট হয়ে গিয়েছে, আমি মার্কা 2টা ফেরত দিলাম, তাহলে আমার ব্যয়টা কি কমে গেল? অবশ্যই কমে গেছে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যয়কে কমলে ক্রেডিট করতে হয়। ব্যয় কমলে কি হয়? ক্রেডিট করতে হয়। তাহলে ডেবিট হবে কোন পক্ষ? ডেবিট হবে, মনে রাখতে হবে, পণ্য ফেরত দেওয়া হয় বাকিতে ক্রয় করলে। অবশ্যই বাকিতে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, তখন আমাদেরকে পাওনাদারকে ডেবিট করতে হয়। পাওনাদার হিসাব ডেবিট হয়ে যায়, আর ক্রয় ফেরত ক্রেডিট হয়ে যায়। এখানে ক্রয় ফেরত কেন ক্রেডিট হয়ে গেল? এখানে পণ্য ফেরত দেওয়ার ফলে আমার ব্যয় হ্রাস পেয়েছে। আমরা জানি ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়, এই জন্য আমাদের এখানে কি করতে হয়েছে? ক্রয় ফেরতকে ক্রেডিট করতে হয়েছে। তবে এখানে লিখি পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার অথবা পাওনাদার হিসাবের আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব। আমরা চাইলে এখানে প্রদেয় হিসাবও লিখতে পারি। ক্রয় ফেরত অথবা বই ফেরত। ক্রেডিট। তাহলে পরবর্তীতে আমরা আসি 4 নাম্বার জাবেদায় বা 4 নাম্বার লেনদেন। আমাদের 4 নাম্বার লেনদেন হচ্ছে পণ্য বিক্রয় করা হলো 8,000 টাকা। পণ্য বিক্রয় করা হলো, পণ্য বিক্রয় করার ফলে আমি কি নগদ টাকা পেয়েছি, তো নগদান হিসাব ডেবিট হবে। আর বিক্রয় আমার জন্য আয়, বিক্রয় প্রতিষ্ঠানের জন্য হচ্ছে আয়, তাহলে আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। এর জন্য আমাদের এখানে কি করতে হবে? আয়কে ক্রেডিট করতে হবে। তাহলে এখানে পণ্য বিক্রয় করা হয়েছে, নগদ টাকায় করেছি না চেকে করেছি না বাকিতে করেছি, কিছু বলা নেই, আমাকে নগদে ধরে নিতে হবে। তাহলে পণ্য বিক্রয় করে প্রতিষ্ঠান নগদ টাকা পেয়েছে, এর জন্য নগদান হিসাব ডেবিট করতে হবে। নগদান হিসাব ডেবিট। আর যেহেতু বিক্রয় করার ফলে প্রতিষ্ঠানের আয় হয়, আয় বাড়লে ক্রেডিট হয়, আমরা জানি আয় বাড়লে ক্রেডিট হয়, সেজন্য আয়কে ক্রেডিট করব। কি নামে ক্রেডিট করব? কি করার ফলে আয় হয়েছে? বিক্রয় করার ফলে, এজন্য আমরা বিক্রয়কে ক্রেডিট করব। বিক্রয় হিসাব ক্রেডিট। 8,000 টাকা আছে, আমরা ডেবিট করে এবং ক্রেডিট করে সমান অঙ্কে লিখে দিব। তারপরে 5 নাম্বার, পণ্য ফেরত দেওয়া হলো। পণ্য ফেরত দেওয়া হলো, পণ্য ফেরত পাওয়া গেল। আমাদের 5 নম্বর লেনদেন হচ্ছে পণ্য ফেরত পাওয়া গেল। এর মানে হচ্ছে আমি বিক্রি করার পরে কাস্টমারের কাছ থেকে ফেরত পেয়েছে, প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করার পরে কাস্টমারের কাছ থেকে ফেরত পেয়েছে। এর ফলে আমার প্রতিষ্ঠানের আয়, এর ফলে আমার প্রতিষ্ঠানের আয় কমে গিয়েছে। আর আয় কমলে আমাকে কি করতে হবে? অবশ্যই ডেবিট করতে হবে। তাহলে আমার এখানে ডেবিট পক্ষটা হবে কি? বিক্রয় ফেরত হিসাব ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট।
যেহেতু বিক্রয় ফেরতের সাথে আমাদের দেনাদারের সম্পর্ক, এখানে মনে করতে হবে আমি বাকিতে বিক্রয় করেছিলাম মিটার কাস্টমার আমাকে ফেরত দিয়েছে, এই জন্য আমাদেরকে বাকিতে ধরে নিয়ে দেনাদারকে ক্রেডিট করতে হবে। 6 নাম্বার, আমাদের 6 নাম্বার হচ্ছে নগদে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। আমরা জানি মালিক যদি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে অবশ্যই প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। আর বিপরীতে কি নগদ টাকা নিয়ে শুরু করছে, তাহলে নগদ হিসাব ডেবিট হবে। তাহলে নগদ হিসাব ডেবিট, নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছিল, প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছিল, আমরা জানি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, এই জন্য মালিকানা সত্ত্বকে ক্রেডিট করেছে। 7 নম্বর হচ্ছে ব্যবসায় থেকে নগদ 2,000 টাকা উত্তোলন করা হলো। ব্যবসা থেকে নগদ টাকা উত্তোলন করার ফলে প্রতিষ্ঠানের বা মালিকানা সত্ত্ব কমে যায়। প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব কমে যায়, অর্থাৎ প্রথম অবস্থায় মালিক যে টাকা দাবি করতে পারে উত্তোলন করলে সেই টাকা দাবি করতে পারে না, তাহলে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে যায়। মালিকানা সত্ত্ব কমলে কি হয়? ডেবিট হয়। তাহলে কিসের জন্য আমরা মালিকানা সত্ত্ব কমবে? উত্তোলন করার কারণে। তাহলে আমরা এখানে লিখব উত্তোলন হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে এগুলো নগদ হিসাব ক্রেডিট। এই ছিল আমাদের 1 থেকে 7 পর্যন্ত জাবেদার সমাধান, যার মাধ্যমে আমরা আমাদের যে 5টা নিয়ম ছিল যে জাবেদা করা, সেই 5টা নিয়ম সম্পর্কে আমি ইনশাআল্লাহ এখানে বোঝানোর চেষ্টা করেছি। তো দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।